আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহিদুল আলম, সহকারী অধ্যাপক মেডিসিন। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই মেডিরাজ কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের এই প্রোগ্রামে। আশা করি আপনারা সবাই সুস্বাস্থ্য নিয়ে খুব ভালো আছেন। আমরা সবাই জানি এখন করোনা কোভিডের খুব আমরা মহামারীর মধ্যে আছি। এটা শুধু আমাদের দেশের না, এটা বৈশ্বিক একটা বড় ধরনের একটা সমস্যার মধ্যে রয়েছে এবং এই সমস্যা মোকাবেলায় আমরা সবাই সচেষ্ট থাকি, এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি প্রথমে করোনার অবস্থানটা একটু ওইভাবে বলতে চাই যে আপনারা সবাই জানেন যে 1 বছরের বেশি সময় ধরে আমরা এই করোনা মোকাবেলা করছি। কিন্তু দেখেন বর্তমানে আমাদের যেটা বাংলাদেশে যেটা হলো সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, যেটা আমরা যখন প্রথমবার করোনাকে দেখি তখন এবং এইবার সেকেন্ড ওয়েভ, আমরা সবাই যেহেতু করোনা নিয়ে কম বেশি জানি, আমি ও বিষয়ে খুব বেশি যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে আমাদের বর্তমানে একটু পরিসংখ্যানটা একটু দেখি, আমরা গতবারের থেকে এবারের তুলনাটা একটু এভাবে বোঝার চেষ্টা করি। যেমন গতকালকেও কিন্তু আক্রান্তের সংখ্যা একদিনে 7,000-এর বেশি, 7,223 জন। মারাও যাচ্ছে অনেক বেশি, 62 অর্থাৎ 60 জনের বেশি প্রতিদিন প্রাণহানি হচ্ছে এই করোনাতে। কিন্তু গতবারের যেটা ছিল সেইবারে আমাদের করোনার যে সংখ্যা বেড়ে যাওয়ার যে ধারাবাহিকতা সেটা খুব ধীরে ধীরে ছিল এবং আমরা পিক যেটা পাই সেটা পাচ্ছিলাম জুন এবং জুলাইয়ের দিকে, এটা পিক পাচ্ছিলাম। সেখানেও সর্বোচ্চ কেস 4,900 সামথিং, অর্থাৎ 5,000 কিন্তু ক্রস করেনি। মৃত্যু সংখ্যাও প্রথম পিকে 50 কিন্তু ক্রস করেনি। কিন্তু এইবার খুব বেদনাদায়ক বিষয় যে এইবার খুব দ্রুত এটার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কেসের সংখ্যা, মৃত্যু হারও খুব দ্রুত বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমবারের থেকে এটা আবশ্যিকভাবে আমরা বলতে পারি এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। হয়তো অনেকের ধারণা যে কেন এমন হলো, আসলে প্রথমবারের থেকে দ্বিতীয়বারের ঢেউটা কেন এত এরকম হলো, এখানে অনেক কিছু মতভেদ রয়েছে। অনেকের ধারণা বা এরকম একটা কিছু যে এবারে যে কোভিডের যে স্ট্রেন, যেটা বাংলাদেশের স্ট্রেনটা ডিফারেন্ট, সেটা একটা ভূমিকা পালন করছে। আর আমাকে এরকম বলতেই হবে যে আমরা কোভিড যখন মার্চে কমে যায়, জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময় কিন্তু কোভিডের সংখ্যা একদম কমে যায়। আমরা তখন সবাই কিন্তু বেসামাল হয়ে গেছিলাম, একদম বেসামাল। মানে জনসমাগম, বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমাদের যে ভিড়, সেটা একদমই খুবই দুঃখজনক। মাস্ক ছাড়া চলাফেরা করা, স্বাস্থ্যবিধি না মেনে নেওয়া, এবং তারই ফলাফল স্বরূপ আমরা কিন্তু সেকেন্ড ওয়েভের ধাক্কাটা অনেক বড় ধাক্কা পাচ্ছি। এখানে আমরা এরকম বলতে পারি যে এই সেকেন্ড ওয়েভের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা আসলে খুব আহত করার মতো। যেমন এইবারের সিমটম প্রথমবারের মতো না, যে ধীরে ধীরে একটা জ্বর হবে। অনেকের ধারণা আমার জ্বর হবে, একটু গলা ব্যথা হবে, কাশি হবে, আমি গন্ধ পাবো না, মানেই হচ্ছে আমার করোনা। কিন্তু এটা কিন্তু এইবারে সেটা পরিলক্ষিত হচ্ছে না। 2-1 দিনে জ্বর জ্বর কাশি, আবার কারো কারো শুরু হচ্ছে শুধু ডায়রিয়া দিয়ে আমরা কোভিড পাচ্ছি, শুধু শরীর ব্যথা কোভিড পাচ্ছি। এবং খুব দ্রুত আমরা জানি যে করোনা আক্রান্ত করে এফেক্ট করে লাংসে, ফুসফুসকে আক্রান্ত করে ফেলছে, যেটা প্রথমবারের থেকে এবার আরো ভয়াবহ। দ্বিতীয় যে সিনারি সেটা হচ্ছে যে প্রথমবার কিন্তু যুবক যারা ইয়াংদের আক্রান্তের সংখ্যা কম ছিল, শিশুদের আক্রান্তের সংখ্যা খুবই নেগলিজেবল ছিল। এইবার সেটা অনেক বেশি। ডেথ রেটও গতবারের থেকে সেটা এবার অনেক বেশি। যদিও ভ্যাকসিন চলে আসছে, আমরা অনেকে প্রথম ডোজ নিয়েছি, তো সেই ভ্যাকসিন নিয়ে অনেকের মনে কিছু ভুল ধারণা ছিল। এই ধারণার বশবর্তী হয়ে অনেক কিন্তু ভ্যাকসিন নেননি। আমি বলবো যে যারা ভ্যাকসিন নেননি, আমাদের প্রথম ডোজের ভ্যাকসিনের তো শেষ, দ্বিতীয় ডোজ 8 তারিখ থেকে শুরু হবে। ভ্যাকসিন আমি নিয়েছি বা যারা নিয়েছে, ফার্স্ট ডোজ নেওয়ার পরেও অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানেনি। এটাও কিন্তু এবারে করোনা দ্বিতীয় ওয়েভে আসার এটা একটি ইম্পর্টেন্ট কারণ। কারণ আমি ভ্যাকসিন নিয়েছি মানেই কিন্তু আমি 100% প্রোটেক্টেড না। আমার ভ্যাকসিনের 2টো ডোজ লাগে এবং 2টো ডোজের পরেও কিন্তু অ্যান্টিবডি আসতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে ফার্স্ট ডোজের পরে আপনি 100% প্রোটেকশন নাও পেতে পারেন, আবার কমপ্লিট ডোজ নেওয়ার পরে আপনি 100% প্রোটেকশন নাও পেতে পারেন। এটা
আমার মনে হয় সবার জানা থাকা দরকার। অর্থাৎ আমি বলতে চাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নাই। অনেকে ভ্যাকসিন নেয়নি এই ভয়ে যে আমি ভ্যাকসিন নিব আমার অনেক সাইড ইফেক্ট হবে, এরকম একটা ভয় পেয়েছে। ইভেন এরকম গুজবও আমরা শুনছি, ফেসবুকে অনেক গুজব আসছে যে ভ্যাকসিন নিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, আর অনেক কিছু। ওটা অত্যন্ত দুঃখজনক। ভ্যাকসিন যেটা বাংলাদেশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার দূরদর্শিতায় আমরা ভ্যাকসিনটা অনেক আগে পেয়েছি, তো খুব ভালো মানের ভ্যাকসিন পেয়েছি। সেটা হচ্ছে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আমরা পেয়েছি। এখানে একটা ভুল ধারণা আছে যে ভ্যাকসিন ইন্ডিয়া থেকে আসছে। আসলে বিষয়টা এরকম যে ভ্যাকসিনটা ডেভেলপমেন্ট হয়েছে অক্সফোর্ড, ইংল্যান্ডে, সেটা ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে হয়ে আমরা সেটা পাচ্ছি। অর্থাৎ ভ্যাকসিনের ডেভেলপমেন্টের পুরো কার্যক্রমই ইংল্যান্ডে হয়েছে। আমরা জানি সারা বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী সারা গিলবারের তত্ত্বাবধানে এই ভ্যাকসিনটা আমরা পেয়েছি। তাহলে ভ্যাকসিন নিয়ে আমাদের খুব বেশি সন্দিহান হওয়ার দরকার নেই। সাইড ইফেক্ট বলতে অনেক এরকম, হ্যাঁ, কিছু ভ্যাকসিনের পরে জ্বর ভাব, ব্যথা, ভ্যাকসিন সাইডে ব্যথা হয়েছে, এটা আমার নিজেরও ছিল। 2 দিনে জ্বর ভাব ছিল, গা ব্যথা, শরীর ম্যাজম্যাজ এই ধরনের ছিল। সেটা খুবই মাইনর, অর্থাৎ মেজর সাইড ইফেক্ট কিন্তু খুবই কম, বলার মতো না, খুব মাইনর সিমটম, যেটা 2-1 দিনের মধ্যে সবার ভালো হয়ে যায়। অর্থাৎ ভ্যাকসিনের জন্য আপনার খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন এটা আমরা বলতে পারি না। এখন এই যে আমাদের করোনাটা আবার নতুন করে আসলো, এখন আমাদের এই বিষয়ে আমাদের সচেতনতাটা কি? দেখুন, সরকার কিন্তু খুবই দৃঢ়ভাবে চাচ্ছেন এই করোনাকে একটা নির্দিষ্ট একটা অবস্থায় নিয়ে এসে মোকাবিলা করে ডেথ রেট, কেস রেট একদম কমে ফেলার জন্য। সেখানে কিন্তু শুধু স্বাস্থ্যকর্মীরা একাই কিন্তু এত বড় একটা সংগ্রাম চালিয়ে যেতে পারবে না, অথবা ফ্রন্ট লাইনার যারা আছে, আমাদের পুলিশ বাহিনীর ভাইরা আছে, অথবা ফ্রন্ট লাইনে যারা আছে, প্রশাসনের যারা আছে, শুধু তাদের উদ্যোগেই যে এই এত বড় মহামারী আপনি পার করে দিতে পারবেন তা কিন্তু না। এটা আপনার সাধারণ জনগণ হিসেবে আপনার কিন্তু অবশ্যই দায়িত্ববোধ আছে। আমরা লাঠির বাড়ি দিয়ে সবাইকে মাস্ক পরাতে পারবো না, সবাইকে সচেতন করতে পারবো না। আপনারা যদি একবার একটু, যদিও যাওয়ার সুযোগ নাই, তারপরে যদি বলি কেউ যখন আইসিইউর সামনে যদি একবার কেউ যান, আপনি দেখবেন কি কষ্টদায়ক একটা পরিবেশ তৈরি হচ্ছে। আপনি তো চাইলেন আইসিইউ বেড পাবেন না, এটা লিমিটেড এবং অক্সিজেনের স্বল্পতা। আমাদের বাংলাদেশ একটা, এখানে হেলথের ইনফ্রাস্ট্রাকচার আমরা যেভাবে আছি, হুট করে সেটা 2-1 দিনে এত বড় পরিবর্তন করা সম্ভব না। তাহলে এই লিমিটেড রিসোর্স নিয়ে আমাদের কোভিড মোকাবেলা করতে গেলে সাধারণ যারা আছি তাদের কিন্তু একদম, আমি কি বলবো, যে খুব বড় ধরনের একটা সহযোগিতা লাগবে। আপনারা স্বাস্থ্যবিধি মানেন, আপনাদের কোনো সিমটম থাকলে, যদি খুব মাইল্ড সিমটম থাকে, আমরা প্রায় প্রতিনিয়ত, আমি এখন চেম্বারে বসে প্রতিদিন কোভিড লাইক সিমটম রোগী পাচ্ছি, পরের দিন টেস্ট করতে দিচ্ছি, পাচ্ছি 3-4টা, প্রতিদিন 4-5টা রোগী আমি নিজের চেম্বারে ফেস করছি। কিন্তু প্রবলেম হচ্ছে যখনই আমরা তাকে কোভিডের জন্য স্যাম্পলটা দিতে বলি, খুব অনাকাঙ্ক্ষিত ভাবে সবার রিয়াকশনটা খুবই খারাপ হয়ে যায়, যে আমি কোভিডের স্যাম্পল কেন দিব। কেউ হয়তো বলছেন, আরে কি বললেন ডাক্তার সাহেব, আমি হাজি মানুষ, আমার কেন কোভিড হবে। আবার কেউ হয়তো এরকম ভাবছেন যে আমি গ্রামে থাকি, আমার কেন কোভিড হবে, আমার তো গলা ব্যথা নাই, আমি তো নাকে গন্ধ পাচ্ছি, আমার কেন কোভিড হবে। তো এটা আমাদের বোঝানো তখন একটু দুরূহ হয়ে যায় যে সব সিমটম আপনার নাও থাকতে পারে, খুব অল্প সিমটম নিয়েও কোভিড হতে পারে। তো কোভিডের স্যাম্পল দেওয়ার কথা যদি কোনো স্বাস্থ্যকর্মী বা ডাক্তার বলে থাকেন, আপনারা দয়া করে তাদের পরামর্শ নেবেন। কারণ খুবই যদি অল্প মাত্রার কোভিড হন, আপনি যদি নিয়মতান্ত্রিক জীবন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন, তাহলে জটিলতা যাওয়ার সংখ্যা কিন্তু অনেক কমে যায়। আর এখানে শুধু কোভিডের বিষয়টা যে আমার কোভিড যদি হয়েও যায়, তাহলে এইটা নিয়ে খুব যে আতঙ্কিত হবেন সেটাও না। এইরকম করে আপনার ভাবনাটা এইভাবে রাখতে পারেন যে কোভিডও অন্যান্য একটা ভাইরাসের মতোই কিন্তু একটা অসুখ। আমাদের যে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বরের, এইটা কোভিডও কিন্তু সেরকমই একটা ভাইরাল অসুখ। বেশিরভাগ ক্ষেত্রে এই জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ, এটা দিয়েই কিন্তু প্রায় সকল রোগী ভালো হয়ে যাবে। খুবই কম পার্সেন্টেজ যাদের হাসপাতালে যেতে হয়, আইসিইউতে যেতে হয়, খুবই কম। ডেথ রেট, ফ্যাটালিটি রেটও কম, কিন্তু 1.4 বা এরকম 1.4%। কিন্তু কারা খারাপ হতে পারে, এরকম কিছু অ্যাজাম্পশন আমরা করতে পারি। যাদের কোমরবিড থাকে, অর্থাৎ যারা ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগী, যারা অনেক ওবেজ,
স্মোক করেন, অ্যাজমা আছে, ক্যান্সার পেশেন্ট, কিডনির পেশেন্ট, অর্থাৎ দীর্ঘমেয়াদী অসুখগুলো থাকলে তাদের করোনা থেকে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। আপনারা দয়া করে যারা সিগারেট খাচ্ছেন সিগারেট বন্ধ করেন, ওজন বেশি থাকলে ওজন কমান, স্বাস্থ্যকর খাবার খান। আর প্রতিরোধের জন্য এমন কিছু নাই যে আমি কোনো একটা ওষুধ খাবো আর আমার করোনা হবে না, ঠিক এরকম কিন্তু না। শুরুর দিকে আইভারমেকটিন প্রিপারেশনের ওষুধ নিয়ে কথা হচ্ছিল, সবাই অনেকে খেয়ে ফেলছে, এরকমও আসলে গবেষণা খুব বেশি লাভবান হয়নি। আপনি যেটা করতে পারেন নিজের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য, নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য আপনি ভিটামিন ডি জাতীয় ওষুধ, জিঙ্ক এই ধরনের ওষুধ কিছু খেতে পারেন। ভিটামিন সি জাতীয় খাবার আছে, ফলমূল আছে, এটা খেতে পারেন। অর্থাৎ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের ভিতর থেকে বাড়ানোর জন্য যে তাগিদ, এটা আপনি এই কাজটা করতে পারেন। আর করোনা হয়ে গেলে কি করবেন আপনি? যদি হয়েও যায় এটা নিয়ে কোনো ভয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি যে এটা খুব মাইল্ড ইলনেস, এটা আপনি খুব দ্রুতই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। সিভিয়ার সিমটমদের জন্য হাসপাতালে যেতে হয়। আপনি যেটা করবেন যে হয়ে গেলে আপনি ডাক্তারের পরামর্শ চলে যাবেন। আর কিছু রুটিন টেস্ট করতে হয়। সিভিয়ার বা মডারেট সিমটম গুলো আমরা চেস্টে সিটি স্ক্যান করে দেখি যে ফুসফুস কতটুকু আক্রান্ত হয়েছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবন, যেটা ডাক্তার সাহেব বলবে সেটা তো মানবেন, তার সাথে যে একটা পালস অক্সিমিটার কিনে নেবেন, অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, এবং স্যাচুরেশন কমে যাচ্ছে, 90 নিচে নামছে, আপনি শ্বাসকষ্ট হচ্ছে, এরকম হলে আপনি অবশ্যই সংশ্লিষ্ট ডাক্তার এবং হাসপাতালের সাথে যোগাযোগ রাখবেন। এটা হচ্ছে আপনার করণীয়। অনেকের এরকম ধারণা আছে যে আমি ভ্যাকসিন নিচ্ছি তারপরেও কেন আমার করোনা হচ্ছে। হ্যাঁ, আমাদের অনেকের ডাক্তার কলিগেরও এরকম হয়েছে, ভ্যাকসিন ফার্স্ট ডোজ নেওয়ার পরেও কিন্তু করোনা হয়েছে। তারপরে আমি শুরুতেই কিন্তু বলেছি যে কোভিড এর ভ্যাকসিন ডোজ 2টা, এটা আপনি ফার্স্ট ডোজ নেওয়ার পরে কিন্তু প্রোটেকশন 100% পাবেন না, এরকমই। তো সেক্ষেত্রে আপনি ডোজ ইভেন যদি কমপ্লিটও করেন তারপরে কিন্তু আপনাকে মাস্ক পরে থাকতে হবে, জনসমাগম এড়াতে হবে, স্বাস্থ্যবিধিটা মানতে হবে। অর্থাৎ কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনার করোনা হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে, এটা আপনাকে জেনে রাখা ভালো। আর আমরা এভাবে শেষ করতে পারি যে যেহেতু আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে রয়েছি, আমরা যে যার ধর্মের বিশ্বাসী, এটা আমরা সে ধর্মটা পালন করব। আমাদের উপরওয়ালা জেনে আছেন, সৃষ্টিকর্তা জেনে আছেন, আমাদের সবারই সচেষ্ট থাকবে, দোয়া থাকবে এত বড় একটা মহামারী থেকে আমরা সব মুক্ত হয়ে যাই। আমাদের দেশ, আমাদের জাতি, সারা পৃথিবী যেন আবার আগের মতো করোনা মুক্ত হতে পারি, আমি সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।